অহিংস আন্দোলন থেকে সহিংস এবং সহিংসতা থেকে যে মৃত্যুবরণ ঘটেছে, আমাদের সাধারণ মানুষের হৃদয়ের অনুভূতিকে আঘাত এনেছে, এটা তো অস্বীকার করার উপায় নেই। তারা জনগণের থেকে অনেক বিচ্ছিন্ন, তরুণদের মাইন্ডসেট থেকে তারা কিন্তু দূরে সরে গেছে। সাংবাদিকের প্রশ্নোত্তরের প্রেক্ষিতেই তো সেটা হয়েছিল। কেন সেই প্রশ্নটা সাংবাদিকের পক্ষ থেকে প্রশ্ন করে কেন প্রভোগ করা হয়েছে, আজকে জনগণ এটা জানতে চায়। এই দায় সেই সংশ্লিষ্ট সাংবাদিককে নিতে হবে। জীবনকে সহজ এবং স্মার্ট করতে আপনিও নিয়ে আসেন ভিশন রাইস কুকার, রান্নায় আধুনিকতা। ডক্টর কামরুলের আশঙ্কা সংকট সমাধান না হয়ে আরো গভীরে যায় কিনা এরকম একটা শঙ্কা তিনি প্রকাশ করেছেন। একটি বলেছেন যে জনগণের যে ভাষা সেটি সরকার বুঝতে পারছে না। আপনার কি মনে হয়? দেখেন, ধন্যবাদ আপনাকে। সম্মানিত দুইজন সহ আলোচক এবং অগ্রিত দর্শক শ্রোতাকে ব্যথিত হৃদয়ে শুভেচ্ছা জানাতে চাই। কারণ বাংলাদেশে যা কিছু ঘটেছে, কিংবা যে অহিংস আন্দোলন থেকে সহিংস এবং সহিংসতা থেকে যে মৃত্যুবরণ ঘটেছে, যে রক্তক্ষরণ ঘটেছে, আমাদের সাধারণ মানুষের হৃদয়ের অনুভূতিকে আঘাত এনেছে, এটা তো অস্বীকার করার উপায় নেই। এবং বাংলাদেশে যা কিছু ঘটেছে, আপনি যদি দেখেন, আন্দোলনের মাত্রা হিসেবে বাংলাদেশের জনগণ আগে এটা দেখে নাই। আপনার ৭১-এর কথা আলাদা, কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫২-৫৩ বছরের মধ্যে অনেক ক্ষেত্রে ৭১-এর সেই ২৫শে মার্চে যে ক্র্যাকডাউন হয়েছিল, আমি মনে করি অনেক ক্ষেত্রে এটাকে মাত্রা ছাড়িয়ে গেছে। তো যদিও পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে, জীবনমাল রক্ষার্থে সরকার পদক্ষেপ নিয়েছে, কারফিউ দেওয়া হয়েছে এবং এখন অনেকটাই শান্ত। এখানে একটি কথা বলি, নিরাপত্তার নামে যে হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে, আপনি যে ৫ জন সমন্বয়কারীর কথা বললেন, আমার বৈষম্য বিরোধী আন্দোলনের, আমি যেটা আমাদের সমালোচক বললেন, কামরুল হাসান ভাই অত্যন্ত বললেন যে এটা স্বাভাবিকভাবে পাবলিকলি এসে দিলে হয়তো ভালো হতো। এখন ডিবি হেফাজতে অনেকে তো ওই যে 164-এ আদালতে গেলে যে পুলিশের হেফাজতে তো অনেকে অনেক কিছু স্বীকার করে, তো আবার আদালতে গিয়ে আবার বলে যে আমাকে জোর করে এটা করানো হয়েছে। এটাই দেখার ব্যাপার যে আজকে মানে আমি বলতে চাই, এখানে আমরা ৩ জন আছি, যদিও উনি রাজনীতির সাথে জড়িত না, কিন্তু একজন সজ্জন ব্যক্তি, শিক্ষক, আমার ভাই আজম ভাই আছেন, আমরা আছি, আমরা প্রত্যক্ষ রাজনীতিতে জড়িত আছি। রাজনীতিবিদদের জন্য কি মেসেজ, কি শিক্ষা? আমার বক্তব্য হলো, রাজনীতিবিদদের জন্য শিক্ষা হচ্ছে, আমি যেটা মনে করি, আওয়ামী লীগ শুধু না, আমরা যারা জাতীয় পার্টি বলেন কিংবা অন্য দল বলেন, তাদের জন্য মেসেজটা হলো যে তারা জনগণের থেকে অনেক বিচ্ছিন্ন। কীভাবে বিচ্ছিন্ন? বিশেষ করে তরুণদের মাইন্ডসেট থেকে তারা কিন্তু দূরে সরে গেছে। তারা কিন্তু বুঝতে পারছে না। কারণ যেই জিনিসটা হয়েছে, আপনি চিন্তা করেন যে তারা একটি অহিংস আন্দোলন করেছিল, যেটাতে সবাই ছিল, দলমত নির্বিশেষে সমর্থন দিয়েছিল, ইভেন কি ছাত্রলীগের ছেলেরা সমর্থন দিয়েছে, ইভেন কি সব দল এবং জনগণের সমর্থন ছিল। কিন্তু এই অহিংস আন্দোলনের দায়টা আজকে কাদের উপর বর্তায়? স্বভাবতই আমি বলবো যে এই অহিংস থেকে সহিংসতা হলো কেন, এটা বলতে গেলে আমি বলবো যে কিছু কিছু বর্তমান ক্ষমতাসীন সরকারের যারা দায়িত্বে আছেন, তাদের বিলম্বিত সিদ্ধান্ত, অপরিপক্ক, মানে এটাকে মিস হ্যান্ডলিং বলেন। আপনি দেখেন, আওয়ামী লীগের মতো একটা বড় সংগঠন, এখানে কত ছাত্রনেতা আছে, তাদের সাথে আপনার এখানে লাস্ট টকশোতে আমি বলে গিয়েছি যে এগিয়ে নিয়ে এসে তাদের সাথে আলোচনা করেন। যদিও এগিয়ে নিয়ে এসে আলোচনা করলেন, তাদের কথা কোর্ট তাদের কথা অনুযায়ী রায় দিল, কিন্তু সেই আলোচনাটা আজকে সম্মান রেখে বলতে চাই যে আরাফাত সাহেব, তথ্যমন্ত্রী কিংবা শিক্ষামন্ত্রী কিংবা আজকে আইনমন্ত্রী, ওনাদের যোগ্যতার প্রশ্নে আমার কোনো প্রশ্ন নাই, কিন্তু তারা কখনো তো ছাত্র রাজনীতি করে নাই। তারা যে বিশ্ববিদ্যালয় সহ কিংবা শিক্ষাঙ্গনের, আমি কি বলবো, আমি একজন সাবেক ছাত্র হিসাবে কথাটা বলতে চাই, এখানে বাংলাদেশ আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী দল, এতে অনেক ছাত্রনেতারা আছেন,
তাদেরকে যদি হ্যান্ডলিং করানো হয়তো হয়তো বা আরও এই যে আজকে যেটা ডিবি অফিসে দেওয়া হয়েছে, এটা পাবলিক যে কথা উনি বললেন, পাবলিক বলবে যে ডিবি অফিসের থেকে জোর করে দেওয়ানো হয়েছে। এখন তারা পরে বেরিয়ে গিয়ে কী বলে, কিংবা তারা বলবে আমরা বাধ্য হয়েছি দিতে, সেটা তো প্রশ্ন থেকে যায়। তা আমি যেটা বলতে চাই, আমরা শান্তি চাই, কিন্তু সংকট হচ্ছে একজন সামাজিক সংকট, রাজনৈতিক সংকট, অর্থনৈতিক সংকট। আজকে অর্থনৈতিক সংকটটা কি আপনি দেখেন, এটা কোথায় সরে গেছে? এখন এটা তো কোটার মধ্যে নাই, এটা চলে গেছে। আপনি দেখেন কূটনৈতিক সংকট, বিশ্বের সাথে যোগাযোগের সংকট। আপনি 14টা মিশন সহ আজকে ইউরোপিয়ান সহ 14টা মিশন পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছে। তারা এই একটা জানতে চায় এই দমন পীড়নের এটা কীভাবে কী অবস্থা আছে। তারা বিশ্বাস করে এটা একটা মানবাধিকার রক্ষা করে এটা যেন থাকে। যাই হোক, এটা কূটনৈতিক ভাষায় তারা বলছে। আরও যেটা বলেছে, আমি যে কথা বলে শেষ করতে যাই এই পর্যায়ে, আপনি দেখেন যেটা শুনলাম, যেটা সবচেয়ে বড় ভয়ঙ্কর, আমাদের অর্থনৈতিক অবস্থাটা দেখেন। আমি একজন এক্সপোর্টার হিসেবে, গার্মেন্টস মালিক হিসেবে, আমাদের অর্ডার কমে যাচ্ছে। আমাদের এই 10 দিনে যেটা হয়েছে তাতে করে কিন্তু বায়ারদের অর্ডার কিন্তু পাওয়া যাচ্ছে না। আমরা যে $50 বিলিয়ন এক্সপোর্ট করি, এটা একটা শঙ্কার মধ্যে পড়ে গেল। ইভেন কি আমদানি নির্ভর বাংলাদেশ, যারা নাকি আমাদের কাছে মাল দিত, তারাও এখন চিন্তা করবে যারা টাকা দিতে পারবে কিনা। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে আজকে আমাদের দেশের এই অর্থনৈতিক পরিস্থিতিটা আজকে স্বাভাবিক করা দরকার। পাশাপাশি প্রবাসী রেমিটেন্স, যেটা আমাদের বৈদেশিক মুদ্রার একটা অন্যতম একটা স্তম্ভ, এই বৈদেশিক যারা রেমিটেন্স পাঠায়, প্রবাসী যারা যোদ্ধা, তারা একটা স্লোগান তুলেছে। আপনি বলবেন ট্যাগ লাগিয়ে দিতে পারেন, আমার ভাই বলবে, আজম ভাই বলবে যে তারা জামাত শিবির। নাও, আজকে তাতেই সেখানেও আরব আমিরাত বলেন, মধ্যপ্রাচ্য বলেন, আমেরিকা বলেন, ইউরোপ বলেন, সেখানে মিছিল হয়েছে, আন্দোলন হয়েছে, এবং সেখানে তারা বলছে শাটডাউন রেমিটেন্স। এটা তো আমাদের জন্য ভালো না। অর্থাৎ আমি যেটা বলতে চাই, কোটা আন্দোলনটা এখন কোটার মধ্যে সীমাবদ্ধ থাকছে না। আজকে বাংলাদেশের পুরোপুরি নির্বাচনী ব্যবস্থা থেকে আরম্ভ করে এই যে হ্যাভ অ্যান্ড হ্যাভ নটসের দ্বন্দ্ব, আমি এর আগেও বলছি, বৈষম্য যে বাড়ছে, ছাত্ররা তো বৈষম্য বিরোধী আন্দোলন, তাদের স্পিডটা হয়তো কোটায় ছিল, সরকার আদালত এটা সলভ করে দিয়েছে। কিন্তু আজকে দুর্নীতির যে অবক্ষয় আমরা দেখেছি, যে মাননীয় প্রধানমন্ত্রী স্বগোক্তি থেকে যিনি বলেছেন যে তার পিয়ন বাসার যে সহকারী ছিল সেও 400 কোটি টাকার মালিক। সুতরাং এই দুর্নীতির যে এইটা অবক্ষয় হয়েছে, এটা প্লাস দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মূল্যস্ফীতি সহ সব কিছু মানুষকে কিন্তু মানে একটা অন্য পর্যায়ে নিয়ে গেছিল। নির্বাচনে এই প্রজন্ম ভোট দিতে পারে না, সুতরাং প্রত্যেকেই ক্ষিপ্ত ছিল। সেই ক্ষিপ্তর কারণে কিন্তু স্ফোরণটা হয়েছে, এই স্পার্কটা হয়েছে। এখানে কিন্তু আমরা যদি, আমি আজম ভাই একজন সজ্জন ব্যক্তি, আমি জানি তাকে দূর থেকে, উনি রিজনেবল কথা বলবেন। এখন এক কথায় যদি আমরা ট্যাগ লাগিয়ে দেই যে জামাত শিবির, তার জামাত শিবির বিএনপিকে আমরা সুযোগ দিলাম কেন প্রথমে আমরা ম্যাচুরিটি হ্যান্ডলিং করলাম না? এটা হলো প্রথম প্রশ্ন। আর যদি হ্যান্ডলিং করে, আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে যে কথাটা বললো, কি স্লোগানটা ছিল, আমি লাস্ট কথা বলি শেষ করেছি, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। এইটাই তো তাদের স্লোগান ছিল। তারপরে বলছে আমি কে রাজাকার, তুমি কে রাজাকার, কে বলেছে সরকার, কে বলেছে স্বৈরাচার। দিস ওয়াজ তাদের একটা ছন্দের একটা স্লোগান। এটাকে বিকৃত করে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যটা যেমন একটা অপভ্রংশ হয়ে আসছে, এদের কথা বলছে যারা রাজাকার বলে দিদি কী করছে। ঘটনা তা না, এদের ভিতর ক্ষুব্ধ। বাংলাদেশের এই 52-53 বছরের পর মুক্তিযুদ্ধ একবারই হয়। আমরা 71 সনে মুক্তিযুদ্ধ করেছি, মুক্তিযুদ্ধ একবারই হয়। এখন রাজাকার সে তখনই হয়েছিল। এখন যদি আমরা এই প্রজন্মকে রাজাকার বলে ইন্ডিকেট করি, ভুল হবে। লাস্ট কথা, বাট নট লিস্ট, সেটা যেটা বলতে চাই সেটা হলো যে যেই সাংবাদিক আজকে প্রশ্ন করে মাননীয় প্রধানমন্ত্রীকে এই কথাটা বলিয়েছিলেন তার কথার প্রসঙ্গে, সেই সাংবাদিকরা যারা নাকি সবসময় মাননীয় প্রধানমন্ত্রীর কারেই করে, যে মাননীয় প্রধানমন্ত্রীকে তো সেই মানে সাংবাদিকের প্রশ্নোত্তরের প্রেক্ষিতেই তো সেটা হয়েছিল। সেখানে যদি প্রশ্নটা এরকম হইতো যে আপনি তো চায়না থেকে আসলেন, চায়নার সফরেও অভিজ্ঞতা করলেন, ছাত্রদের ব্যাপারে কি আপনি বসবেন কিংবা কোনো দায়িত্ব দিবেন? অর্থাৎ সেটাকে উল্টা না করে যে এখন যদি এই রাজা আন্দোলন করছে, রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে না, চাকরি পাবে, এই কিন্তু প্রধানমন্ত্রী উত্তর দিয়েছিলেন। কেন সেই প্রশ্নটা সাংবাদিকের পক্ষ থেকে প্রশ্ন করে কেন প্রভোগ করা হয়েছে? আজকে জনগণ এটা জানতে চায়। এই দায় সেই সংশ্লিষ্ট সাংবাদিককেও নিতে হবে।